আমি মহিউদ্দিন আহমেদের কাছে যেতে চাই, তার কাছে আমি জানতে চাই পর্যবেক্ষক নিয়ে আফসান চৌধুরীর যে মন্তব্য, আসলে পর্যবেক্ষক আমাদের দেশে এখন খুব বেশি একটা ফ্যাক্টর না, ব্যাপারটা তো তাই। যদি ফ্যাক্টর নাই হয়, ঐক্যফ্রন্ট শুরু থেকে পর্যবেক্ষকের জন্য মানে পর্যবেক্ষক আসতে হবে, কতজন পর্যবেক্ষক আসলো, গতবার তো এতজন এসেছিল, এবার কেন এত কম আসছে, সেটা নিয়ে কেন তাদের আসলে এত কি বলবো অস্থিরতাই বলবো আমি, অস্থিরতা কেন ছিল তাহলে যদি ফ্যাক্টরি না হয়? আমি একেবারে পর্যবেক্ষণের ব্যাপারটা এতটা নেতিবাচকভাবে দেখব না। আমি নিজেও কিন্তু পর্যবেক্ষণের কাজ করেছি দেশের বাইরে, এবং আমি দেখেছি যে আমাদের দেশে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষণ সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করা হয়েছিল, আমার মনে হয়েছে তাদের নিজেদের পর্যবেক্ষণের কোনো অভিজ্ঞতা নাই। থাকলে তারা এই নিয়মকানুনগুলো জানতেন। পর্যবেক্ষণ এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম কানুন আছে, এবং আমাদের মতন পোস্ট কলোনিয়াল সোসাইটিতে যে চর দখলের মতন করে নির্বাচনে তো আমরা আসন দখল করি, তো সেখানে নির্বাচনের স্বচ্ছতার জন্যেই মানে এটা একটা মানে এটার একটা চাহিদা তৈরি হয়েছে। সেই চাহিদাটির আমরা দেখেছি, কার্যকারিতা দেখেছি আমরা 91 সাল থেকে আমরা দেখেছি। তো এখন আমাদের এখানে তো পরাজিত পক্ষ কখনোই খুশি মনে পরাজয় মেনে নেয় না, তখন এই পর্যবেক্ষকদের রিপোর্টটাও এখানে একটা ভূমিকা রাখে যে ঠিক আছে, কিছুটা মানে গ্রহণযোগ্যতা দেয়। এখন কথা হচ্ছে যে আমরা বিদেশিদেরকে করতে পারি, কিন্তু এখানে শুধু বিদেশি না, বিদেশ আর আন্তর্জাতিক দুটো কিন্তু আলাদা ব্যাপার। তো এখানে আমি মনে করি যে কিছু কিছু ব্যাপারে যদি সরকার যদি খুব কনফিডেন্ট থাকতো যে তারা খুবই জনপ্রিয়, আর নির্বাচন কমিশনও যদি খুব কনফিডেন্ট থাকতো যে তারা খুবই স্বচ্ছ, তাইলে তারা এত বিধিনিষেধ আরোপ করার কোনো কথা ছিল না। আমার মনে হয় তাদের মধ্যেও কিছু কিছু অস্বস্তি কাজ করছে, যার জন্য এসব তারা অনেক কিছু বলছেন। হ্যাঁ, আসল পর্যবেক্ষক তো আমাদের গণমাধ্যম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের গণমাধ্যমও এমনভাবে রাজনৈতিকভাবে বিভাজিত, মানে কে যে সাংবাদিক আর কে যে দলীয় কর্মী করা যাচ্ছে না। তো সুতরাং সেখানেও ভরসা রাখা যাচ্ছে না। আপনি একটা চ্যানেলে যখন খবর শুনবেন, আরেকটা শুনলে মনে হবে কি এবার আমরা কি দুই দেশে বসবাস করছি, একেবারে এরকম একই সংবাদ হয়তো বাট কোনো কোনো সংবাদ হয়তো একটা চ্যানেল, এবার সমালোচনাটা আমাদের দিকে আসছে, না না জি বলুন না, কোনো কোনো সংবাদ দেখা যাচ্ছে পুরোপুরি হাইড করে কোনো চ্যানেল, আবার কোনো কোনো এরকম আসে। যেমন আমরা এখন শুনি এই যে টেলিফোন সংলাপ, তো মনে হচ্ছে যে সমস্ত টেলিফোন শুধু বিএনপি করে, আওয়ামী লীগের কেউ টেলিফোনই করে না। ওটা সোর্সিং এরও একটা বিষয় আছে, কারণ আমরাও সাংবাদিক হিসেবে আমি সেটা বলছি, কিন্তু কথা হচ্ছে সেটা নয়, কথা হলো যে আপনি কাকে বিশ্বাস করবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা সবসময় যেমন পরীক্ষার খাতা দেখতে গিয়েও যদি কোনো পরীক্ষার্থীর মনে সন্দেহ হয়, তিনি যদি চ্যালেঞ্জ করেন, কারণ অনেক সময় পরীক্ষকেরও অনেক মধ্যে বায়াস থাকে, পক্ষপাত থাকে, অনুরাগ বিরাগের ব্যাপার স্যাপার থাকে। আমাদের এক অধ্যাপক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএতে রাষ্ট্রবিজ্ঞানে 52 জনকে ফার্স্ট ক্লাস দিয়ে দিয়েছিলেন, এই নিয়ে এক কেলেঙ্কারি হয়েছিল, তাই না? তো যাই হোক, তো সেখানে অ্যাপ্লাই করলে থার্ড এক্সামিনারের কাছে যায়, অনেক সময় এটা রিমেডি হয়। তো আমাদের এখানে এই ক্রিকেটেও আমরা দেখি যে থার্ড আম্পায়ার, ফোর্থ আম্পায়ার এরকম থাকে। তো আমি মনে করি নির্বাচনের স্বচ্ছতার জন্যই কিছু ব্যবস্থা থাকা দরকার। আমাদের সংবিধানে একটা পদ ছিল ন্যায়পাল, সেটা কখনোই কার্যকর করেনি, এবং এটার জন্য সবাই দায়ী, সব রাজনৈতিক দলে এটার জন্য পাপী, কারণ ধারাবাহিকভাবেই তারা কিন্তু আমাদের দেশটাকে শাসন করেছে। আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, সবাই এইটা করেনি। এই ন্যায়পালের ইনস্টিটিউশনটা থাকলে হয়তো আমাদের আর অনেক কিছুরই দরকার হতো না, তো সেটা আমরা ডেভেলপ করি নাই। এখন এমন একটি অবস্থা হয়ে গেছে যে আপনি রিমেডির জন্য নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকলে আমরা কোথায় যাচ্ছি? উচ্চ আদালতে যাচ্ছি। এখন এমন একটা অবস্থা হতে পারে যে আমাদের নির্বাচন কমিশনেরই দরকার নেই, উচ্চ আদালত একটা বেঞ্চ করে দেবে নির্বাচনের জন্য বেঞ্চ, এবং তারাই নির্বাচন পরিচালনা করবে। কারণ আমরা দেখছি যে এখানে যে জিনিসটা নাকচ হচ্ছে, আদালতে গিয়ে সেটা ঠিক হয়ে আসছে, আবার এখানে যেটা ঠিক আদালতে গিয়ে সেটা খারিজ হয়ে যাচ্ছে। মানে এই যে ব্যাপারগুলো, এগুলি খুব পাজলিং, এবং আমি মনে করি যে আন্তঃপ্রতিষ্ঠান যে সম্পর্কটা, এটা যেন কেমন, মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের রায় আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান
নাকচ করে দিচ্ছে। জিনিসটা কিন্তু আমার কাছে খুব একটা উপাদেয় মনে হয় না। উপাদেয় মনে হচ্ছে। পর্যবেক্ষকদের ব্যাপারে আমি মনে করি যে এই ব্যাপারে কোনো রকমের কিছু কিছু ব্যাপারে রিজার্ভেশন থাকতে পারে, ট্র্যাক রেকর্ড দেখে দেখে আপনি স্ক্রিনিং করতে পারেন, কিন্তু তাই বলে আপনি মানে এটার প্রয়োজনীয়তাটা আমি মনে করি এখনো আছে, যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর এখানে পুলিশ প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, সবার উপরে আমরা পরিপূর্ণ আস্থা রাখতে পারছি না। সুতরাং একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউ যদি আসে বাইরে থেকে, আসতেই পারে। এবং এটা এবারও হচ্ছে, কিন্তু এবার হচ্ছে খুব সীমিত আকারে। এখন টেলিভিশন ক্যামেরা কোথায় যাবে? বড় বড় শহরগুলোতে। আপনাদের ক্যামেরাও তো সীমিত। তো সুতরাং আমাদের 40,000 সেন্টার, 1 লাখের উপরে বুথ। তো আমরা দেখব যে হয়তো 5টা সেন্ট, এবং এই যে আমরা যে যথেচ্ছ খরচ করছি কিন্তু এই নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্যই বলেন আর ইভিএম কেনার নাম করেই বলেন, হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করছি। আমরা কিন্তু পোলিং সেন্টারগুলিতে সিসিটিভি লাগানোর কথা কেউ বলি না। ওইটা থাকলে কিন্তু সেলফ মনিটরিং এর একটা ব্যবস্থা হয়ে যেত। যে আপনি দেশের বাইরেও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন, ওদের তো সিসি ক্যামেরা থাকে না। না, এটা অনেক আগে না, কিন্তু আমাদের দেশের বাইরে, আচ্ছা, না, ওই দেশের বাইরের কথা পরিস্থিতি তো বলছি। না। ওই পরিস্থিতি আমাদের মতন তো না সেখানে। আচ্ছা, আমাদের মতন তো এখানে ইভেন আমাদের পরে যারা ডেমোক্রেসির যাত্রাপথে যারা এসেছে, নেপালের মতন দেশ, তাদেরকে আমি স্যালুট করি, তারা যেভাবে না, ম্যানেজ করে। আমি নেপালে তো